সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে দীর্ঘ প্রতীক্ষিত টিটিএ এডিসির 587টি ভিলেজ কমিটির নির্বাচন। তবে রাজ্য রাজনীতির অলিন্দে এই নির্বাচন ঘিরে বহুদিন একটা বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে, বিভিন্ন তীক্ষ্ণ কৌতূহল তৈরি হয়েছে, যেমন রাজনৈতিক মহলও তৈরি হয়েছে, সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে। আসলে বুঝতে হবে পাহাড়ের উন্নয়নে ভিলেজ কমিটির ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন থেকে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান, এই নির্বাচনের ফলাফল কি আগামী দিনের উন্নয়নের দিশা ঠিক করবে? রাজ্য রাজনীতির নিরিখে এই নির্বাচন ভীষণ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি টিটিএডিসির নির্বাচনে তিপ্রামথার ভূমিধস জয় কি ভিলেজ কমিটির নির্বাচনেও একই প্রভাব ফেলবে, নাকি বদলে যাবে ভোটের সমীকরণ? সবচেয়ে বড় প্রশ্ন, এডিসি নির্বাচনের মতোই কি এবারও রাজ্যের দুই শাসক শরিকের মধ্যে প্রকাশ্য বিরোধ ও সংঘাতের ছবি দেখা যাবে, নাকি রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের পথেই হাঁটবে দুই পক্ষ? পাহাড়ের জনমত কোন দিকে ঝুঁকবে? উন্নয়ন, সংগঠন নাকি রাজনৈতিক সমীকরণ? শেষ পর্যন্ত কোন বিষয়টি নির্ধারণ করবে ভিলেজ কমিটির নির্বাচনের ফলাফল? পাহাড়ের আম জনতার কাছে এই নির্বাচন কতটা জীবন মরণ প্রশ্ন? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ও পাহাড়ের সমীকরণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ টকশোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ননীগোপাল দেবনাথ, বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী, এবং কৈলাসহর থেকে অনলাইনে আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিশিষ্ট সমাজকর্মী ভাস্কর ঘোষ অধিকারী। আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ননী স্যার, আপনার কাছে আজকে প্রথমে আসি। খুমলুঙের এই যে প্রশাসনিক সিদ্ধান্ত আর পাহাড়ের শেষ প্রান্তে যে ধরুন রিয়াং বা দেববর্মা পরিবারটির রুটি রুজির মাঝে সেতু হিসেবে ভিলেজ কমিটি কতটা গুরুত্বপূর্ণ তা গত 5 বছরের প্রশাসনিক শূন্যতাই প্রমাণ করে দিয়েছে। এখন ভিলেজ কমিটি নির্বাচনের ত্রিপুরার সামগ্রিক রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন বা দেখেন? নমস্কার ভ্যানগার্ডের সমস্ত দর্শকদের। ভিলেজ কমিটি অর্থাৎ এডিসি যে প্রশাসনিক কাঠামো, সেই প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হল ভিলেজ কমিটি। এখন এই ভিলেজ কমিটি যারা নির্বাচিত প্রতিনিধি হবেন বা সেখানে যারা সরকারি আধিকারিক যারা থাকবেন, তারাই কিন্তু সরকারি যেই সিদ্ধান্ত বা তার যে বাস্তবত তার যে অর্থ সংস্থান যেগুলি হয়, অ্যালটমেন্ট হয়, সেগুলোকে মানুষের স্বার্থে বাস্তবায়িত করার জন্য, অর্থাৎ উন্নয়নমূলক কাজগুলোকে একেবারে ইমপ্লিমেন্টেশনের একটা সর্বশেষ স্তর হলো বা বাস্তব স্তর হলো ভিলেজ কমিটি। একদম। উপরের কমিটিগুলোতে কি হয়, সিদ্ধান্ত গৃহীত হয়, সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হয় বা এডিসি হেডকোয়ার্টার থেকে সিদ্ধান্ত গৃহীত হবে, কিন্তু এই সিদ্ধান্তটা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, কোথায় একটা টিউবওয়েল বসবে, কোথায় রাস্তা হবে, কোথায় গ্রামের মধ্যে একটা পুকুর নির্মাণ হবে, বা যে সমস্ত কাজগুলি বা আমরা ধরি নাকি মানুষের স্বার্থে, সেই কাজগুলি করার একমাত্র অধিকারী হলো কারা, কাদের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন হবে? সেই ভিলেজ কমিটির মাধ্যমে ইমপ্লিমেন্টেশন হবে। কিন্তু আমরা দেখলাম বিগত 5 বছরে সেখানে ভিলেজ কমিটির কোনো নির্বাচন হয়নি। এখন নির্বাচন না হওয়ার ফলে কি হচ্ছে, সেখানে কিছু অনভিপ্রেত লোক যারা রাজনৈতিক ক্ষমতাধর, তাদের ইনফ্লুয়েন্সে কিছু ব্যক্তি বিশেষকে দিয়ে সেখানে নিশ্চয়ই কাজগুলো করানো হচ্ছে। আচ্ছা, এতে কি হয়, যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি নাই সেখানে, একটা কমিটি যেখানে নাই, বা সেখানে যদি কমিটি একটা করেও দেওয়া হয়, তাহলে ব্যক্তি পছন্দের কমিটি ধরে ধরে বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাসী রাজনৈতিক দলের প্রতিনিধিদের দিয়ে সেখানে কাজ করানো হয়। এতে কিন্তু জনগণের যে প্রকৃত যে উন্নয়নের যে কাজকর্ম সেগুলো, কারণ কি, জনপ্রতিনিধি যদি নির্বাচিত না হন তাহলে তার জনগণের প্রতি তার দায়বদ্ধতাও থাকে না, একদম। এবং কর্মচারীও যারা থাকেন তারাও সেখানে ওই ব্যক্তি বিশেষকে বা কোনো ক্ষমতাবানকে খুশি করার জন্যই তারা কাজ করে থাকেন।
ওকে, তার জন্য সুতরাং- আপনি যেটা বলছেন যে বিগত 5 বছরে এই যে গ্যাপটা বা এই শূন্যতাটা তৈরি হয়েছে, যেহেতু ভিলেজ কমিটি ছিল না, সেখানে কাজের একটা গতিতে একটা শ্লথ গতিতে কাজ হয়েছে, এটাই বলছেন আপনি। এবং বিভিন্ন সময় আমরা যে অভিযোগগুলো শুনেছি যে টিটিএডিসি তে যারা ক্ষমতায় আছেন তারা সেই অর্থে উন্নয়ন করতে পারছেন না, তাহলে এটা একটা কারণ এর এই হ্যাঁ EDC একদম, কারণ কি এই জন্যই তো আমরা দেখি জনগণের মধ্যে পানীয় জল নেই, এই রাস্তা অবরোধ করছে পানীয় জলের জন্য, Okay. তারপরে রাস্তা নেই, তারপরে বিভিন্ন রকম হয়তো কোথাও বিদ্যুৎ নেই, তারপরে মানুষের যে চাহিদাগুলো যেগুলো ন্যূনতম চাহিদা সেগুলি পূরণ হচ্ছে না বলে আমরা দেখি জনগণের মধ্যে একটা বিশেষ একটা ক্ষোভ আছে। ওকে, আমি বিস্তারিত আসবো যে কোন কোন বিষয়গুলোতে বেশি আরো মানুষের এই যে পরিষেবাগুলো ব্যাঘাত মানে সেখানে একটা ব্যাঘাত ঘটেছে। বিশ্ববাবু, এই যে এডিসি বিগত 5 বছরে এডিসি ছিল অথচ ভিলেজ কমিটি ছিল না, যেটা ননি স্যার বলছিলেন যে এটাই একটা মূল কারণ যে এখানে একটা শূন্যতা তৈরি, প্রশাসনিক শূন্যতা তৈরি হওয়াতে সেই এলাকার বা এই যে পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলোর উন্নয়ন সেভাবে ত্বরান্বিত হয়। আপনি কি বলবেন? পার্শিয়ালি এগ্রি করব আমি। আচ্ছা। পার্শিয়ালি এগ্রি করব ইন দ্য সেন্স হুম। যত বেশি আপনার স্টেপ বাই স্টেপ আপনাকে, এমনিতে তো গণতান্ত্রিক ব্যবস্থাপনা, পঞ্চায়েতি রাজ সিস্টেম সবকিছু মিলে ভিলেজ কমিটির ইম্পর্টেন্স আছে, থাকা উচিত অবশ্যই। এটা এদিকে এটা নিয়ে কোনো রকমের ডাউট নেই, এটা মাস্ট, এটা এই জায়গাটা। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা একটা দেখা গেছে আর কি, যেটা এটাও একটা মানে একটা বলতে পারেন একটা গেটের মতো। আচ্ছা। গেটের মতো ওইখানে অনেক টাকার আবার একটু শেয়ারিং হয়ে যায়। মানে ভিলেজ কমিটি বলছেন, ভিলেজ কমিটি। তো আলটিমেটলি কি হয়, হয়তো যেটা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বলুন বা যেভাবে বলুন যে ডিরেক্ট পেতে পারে, ও হয়তো দেখা গেল যে ওই যে ভিলেজ কমিটির কোনো মেম্বার, আমি বলছি না যে এটা হবে, কিন্তু এরকমও দেখা যায় আর কি। এটা মানে সঠিকভাবে হলো তো খুব ভালো, উনি যেটা বলেছেন একদম পারফেক্ট এটা, কিন্তু অনেক সময় এটা পারফেক্ট হয় না। এটা বলতে পারেন যে ওই আরেকটা টেবিল হয়ে যায়, যাকে কিছু পয়সা দিতে হয়, এরকম অনেক সময় হয়ে যায়। তো হ্যাঁ, এইরকম আর কি। বা ধরুন না কাজটা, যেমন আমি এক এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার স্বচ্ছ ভারতের আপনার টয়লেট দিলেন বা একটা ঘর দিলেন বা কোনো কিছু, তো আপনি ঘরটা কিছুটা করে বললেন যে ওই ওনাকে 3000 টাকা দিলে আর ঘরটা করতে হবে না, বাকিটা তুমি এমনিতে নিয়ে চলে যাও। আচ্ছা। এরকম টাইপের প্যাটার্ন দেখা গেছে আর কি। আচ্ছা। তো আলাদা এটা একটা বিষয় আর কি। এটা তবে আপনি যদি মানে আপনি আইডিয়াল কন্ডিশনে মনে চিন্তা করেন, তাহলে ভিলেজ কমিটি, পঞ্চায়েত, গ্রাম সভা, গ্রাম সংসদ সবকিছুর বিচার করবে, সব কাজ হয়েছে কিনা ঠিকভাবে। আইডিয়ালি বলতে গেলে ভিলেজ কমিটি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মানে অঙ্গ। এটা আমাদের যে ডেমোক্রেসির, পঞ্চায়েতি রাজ সিস্টেমের, আপনি গ্রাম এখানে জিপি বলুন বা ভিলেজ কমিটি, দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা ওইটা যদি ঠিকভাবে কাজ করে, ওইটা যদি ঠিকভাবে অনেস্টলি ইন্টিগ্রিটি সহকারে কাজ করে, তাহলে জনগণ এর দ্বারা উপকৃত হয়। বা প্রপার ইউটিলাইজেশন অফ ফান্ড, এক্স্যাক্টলি কার দরকার, কোথায় দরকার, কোন রাস্তাটা, মানে আমাদের তো আর ফান্ড অ্যাবান্ডেন্স থাকে না, যে লিমিটেড ফান্ডের প্রপার ইউটিলাইজেশন কোথায় কোথায় করা দরকার, এগুলো ভিলেজ কমিটি, ওদের একটা দায়বদ্ধতাও থাকে, যেহেতু ওরা ইলেক্টেড মেম্বার, ওদের একটা দায়বদ্ধতাও থাকে। তো ওইটা আইডিয়ালি চিন্তা করলে এটা ঠিকই, এটার ইম্পর্টেন্স আছে। তাহলে ইম্পর্টেন্স অবশ্যই রয়েছে, এবং এটা না থাকার ফলে বিগত 5 বছরে বিভিন্ন জায়গায় যে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছিল এটাও ঠিক, এবং এর ফলেই বিভিন্ন এলাকায় উন্নয়ন, যেটা পার্শিয়ালি ঠিক মনে করছেন বিশ্বজিৎবাবু, বাকিটা বলছেন যদি হয়, মেশিনারি যদি সব ঠিকঠাক কাজ করে, যেখানে প্রয়োজন জনগণের পরিষেবা পৌঁছে দেওয়া, সেগুলো যদি পৌঁছে দেওয়া হয়, তাহলে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ দিক তো বটে এবং গুরুত্বপূর্ণ অঙ্গ এটা আমাদের ডেমোক্রেসি। চলুন, ভাস্করবাবু রয়েছেন আমাদের সঙ্গে, খুব কাছ থেকে দেখেন ভিলেজ কমিটিকে, খুব কাছ থেকে ভাস্করবাবু দেখেন। ভাস্করবাবু, আমি শুধু উত্তর ত্রিপুরা বলবো না, আমি ত্রিপুরার সামগ্রিক বিষয়টা আপনার কাছ থেকে এই জায়গাটায় বোঝার চেষ্টা করবো, যে বিগত 5 বছরে এই যে ভিলেজ কমিটি ছিল না, 21 সালে ভিলেজ কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা হয়নি, 2026-এ সেপ্টেম্বরে এখন হবার কথা রয়েছে। এই 5 বছরে আমরা দেখেছি সেখানে তিপ্রামথার এডিসি ছিল, এবং বারবার তিপ্রামথার দিকে আঙুল ওঠানো হয়েছে বা আঙুল উঠেছে, অভিযোগ উঠেছে যে তিপ্রামথা সঠিকভাবে উন্নয়ন করেনি এডিসি এলাকা। এখানে ভিলেজ কমিটি না থাকাতে তিপ্রামথা বারবার ভিলেজ কমিটি নির্বাচনের কথা বলছিল। এই জায়গাটা কতটা সঠিক বলে আপনি মনে করেন? এই 5 বছরে ভিলেজ কমিটি না থাকাতে
উন্নয়ন ত্বরান্বিত হয়নি? দেখুন, ডেমোক্রেসি যে প্যাটার্ন আমরা যদি বলি, সেটা তো আগে আমার যে দুইজন স্যার যেটা বলেছেন, আমি তাদের সাথে সম্পূর্ণ সহমত। হুম, যে এই প্যাটার্নটার মধ্যে আমাদের একটা একটা অন্যতম একটি দর্পণ হচ্ছে আমাদের ভিলেজ কমিটি, এটা মানতেই হবে। ত্রিপুরাতে এটা আমরা সবাই জানি যে টিটিএডিসি, ত্রিপুরা ট্রাইবাল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটা আছে, সেখানে এই পাহাড়ের যে এলাকা, সেই এলাকার যে প্রত্যক্ষ উন্নতি এবং একদম একদম কারেক্ট উন্নতি যদি আমার করতে হয় এবং প্রপার উন্নতি যদি করতে হয়, তাহলে আমার ভিলেজ কমিটি অবশ্যই দরকার, সেটা আমি অবশ্যই করতে পারবো। হুম, এখন এই জায়গাটাকে অনেকেই ডেমোক্রেসি, যারা আপনারা জানেন যে অনেক ধরনের ডেফিনিশন দেওয়া হয়েছে, আমাদের আর্টিকেলে অনেক ডেফিনিশন দেওয়া হয়েছে, বা বড় বড় স্কলার যারা তারা আছেন বলেছেন। কিন্তু আমার খুব ভালো লেগেছে একটি কথা, নেলসন ম্যান্ডেলার একটি কথা, যে বলেছিলেন ওনারা যে একদম শেষ পার্টটাকে, ওনাদের আফ্রিকান কান্ট্রিগুলোতে শেষ পার্টটাকে যে ওনারা বলেছিলেন, তাকে টুবু বলতেন। যে টুবুটাকে ওনারা বলছেন যে এটা হচ্ছে চোখ কান, এটা হচ্ছে গভর্নমেন্টের চোখ কান, মানে একদম শেষ পর্যায়ে যেখানে কাজ হয়। হুম, এখন এই জায়গায় যদি কাজ না হয়, দেখুন এই জায়গাটায় যদি কাজ না হয়, তাহলে আমার একদম একদম মানে নিচের তলায় যদি আমার কাজ না হয়, কোনো একটা বিল্ডিং যদি তৈরি হয়, দেখুন নিচের তলা যদি ভালো বিল্ডিং এর কনস্ট্রাকশন হয়, তবে আমরা উপর তলার দিকে বাড়তে পারি, দুতলা তিনতলা করতে পারি। একদম। এখন এই নিচ তলাটা যদি প্রপার কাজ না হয়, তাহলে কিন্তু আমার উপর বিল্ডিং কনস্ট্রাকশনটা নড়বড় হয়ে যায়। সেই জায়গায়, সেই ভিত্তিতে আমার মনে হয় যে বিগত 5 বছরে অনেক ধরনের প্রশ্ন উঠেছে, অনেক কিছু আঙ্গুল উঠেছে, অনেক অভিযোগ উঠেছে, অনেক কথা হয়েছে, যেগুলি আমাদের কাছে অভিপ্রেত নয়। এখন সবগুলি বাধা কাটিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার দিন, হয়তো আগামী সেপ্টেম্বরে আমরা ভোট পাবো, এবং আমরা আশা করব সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত যারা হবেন, আমার এই 59 জেলাতেও আমার প্রায় 7টা ভিলেজ কমিটি আছে, আমরা আশা করব যে যারা নির্বাচিত যারা হবেন, তারা এই গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে প্রত্যক্ষ উন্নতিতে, প্রত্যক্ষ একদম প্রতিটা মানুষের উন্নতি, বা ধরুন একদম সরাসরি যে উন্নতি, সেই উন্নতিতে সামিল হবেন। এই করেই তারা আমার রাজ্যকে তথা আমার দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যাবে, সেটা আমরা দৃঢ়ভাবে আমরা বিশ্বাস রাখছি। একদম। যেটা ভাস্করবাবু বললেন, ভাস্করদা যেটা বললেন যে এই মুহূর্তে আমরা এটা বলতে পারি যে রাজ্যবাসী বা বিশেষ করে ভিলেজ কমিটিবাসী, যারা যারা ভিলেজ কমিটির অধীনে বসবাস করেন, তারা কিন্তু এই তিনি হচ্ছেন ত্রিপুরায়। আপনি ধরুন আবার গণ্ডগোল যদি ধরেন, সেখানে বিশাল প্রভাব, এখনো বিশাল প্রভাব হচ্ছে আমার বর্তমান এই শহরের বিধায়ক বিরোধী সিনহা। এখন এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে ভোট হয়েছে, শেষ যে জেলা পরিষদ ভোট হয়েছে, সেখানে কিন্তু মথার দল বা ত্রিপুরা মথার যে ছেলেটা দাঁড়িয়েছিল, সে কিন্তু করমচার দিক থেকে ভালো ভোটে জিতেছে। সুতরাং আমি তো বলতে পারি যে আমার এই 59 জেলাতে কিন্তু আমার এখনো মনে হয় যে মথা ভালো ফল করবে, এবং সেই দৃষ্টিভঙ্গিতে আমি বলতে পারি যে আশেপাশের জেলা বা আশেপাশের স্থানগুলিতে মথা ভালো জায়গায় একটা নিয়ে উত্থান আমরা এই দেখতে মুহূর্তে পাবো। এডিসি নির্বাচনে অবশ্যই চিত্র দেখিয়ে দিয়েছে এবং মথার প্রভাব সেটা গোটা রাজ্যকে দেখিয়ে দিয়েছে। এই মুহূর্তে এডিসিতে মথার একটা বিরাট প্রভাব রয়েছে এবং সেই প্রভাব নিশ্চয়ই তার ভিলেজ কমিটিতেও সেই প্রভাব বিস্তার হবে, সেটা তো নিশ্চয়ই আশা করা যায়। এখন স্যার, এখানে একটা বিরাট বড় প্রশ্ন আসে, যখন রাজনীতির কথা বলছি, আমরা দেখছি রাজ্যের দুই শাসক শরিক বিজেপি এবং ত্রিপুরামথা, যারা বিধানসভায় একসঙ্গে জোটে আছে, কিন্তু এডিসি নির্বাচনে আমরা দেখলাম একে অপরের বিরুদ্ধে লড়াই করলো এবং সেখানে 24 এবং 4 আসন বিরোধী আসনে আছে বিজেপি। এখন বিরোধী দলগুলো, সেখানে সিপিএম এবং কংগ্রেসের যে অবস্থান, যেটা বিশ্বজিৎবাবু বললেন এবং ভাস্কর দাও বললেন, এই বিরোধী দলগুলোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করেন এই ভিলেজ কমিটি নির্বাচনের আগে? বিরোধী দলগুলো কি অস্তিত্ব রক্ষাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নাকি অন্য কোনো চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? আমি যেটা বুঝতে পারছি, সিপিএম বা কংগ্রেস এডিসিতে খুব একটা ফ্যাক্টর করবে ভিলেজ কমিটির নির্বাচনে, এটা আমার কাছে প্রত্যাশা নয়। এটা মথা যিনি সুপ্রিমো, ওনার টার্গেট হলো আগামী বিধানসভা নির্বাচনে পাহাড়ে যে 20টা আসন আছে, সেই 20টা আসন তো উনি পাবেনই, উনি সমতল থেকেও আরো কিছু আসন নিয়ে উনি চাইবেন, এবং ওনার যেটা টার্গেট, উনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চাইবে না। এই ক্ষেত্রে এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে আমার মনে হয় না বিজেপির সঙ্গে একসাথে সরকারে থাকলেও ভিলেজ কমিটির নির্বাচনে একটা সমঝোতায়
আসবে বা ঐক্য প্রতিষ্ঠিত হবে। কারণ এরাও চাইবে গ্রামগুলি তারা নিজেরা দখল করার জন্য। এবং শুধু এখানে না, আরেকটা ভোটের এখানে ফ্যাক্টর আছে যেটা আমরা কোনো রকমেই উড়িয়ে দিতে পারি না। সেটা হলো এডিসি নির্বাচনে যেটা লক্ষ্য করা গেছে, আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন বিধানসভার কনস্টিটিউয়েন্সিগুলিতে এবং এডিসি এলাকাতেও বেশ কিছু মাইনরিটি ভোটার আছে একদম। এবং এই মাইনরিটি ভোটাররা কিন্তু এখন অন্যান্য দলগুলোর দিকে, কারণ এরা অ্যাকচুয়ালি বিজেপিকে অতটা পছন্দ করে না, তো কংগ্রেস এবং মানে সিপিএম তাদেরকে কতটা শেল্টার দিতে পারবে সেই নিশ্চয়তা কিন্তু এখন নাই। আচ্ছা। তো না থাকার ফলে কি হচ্ছে, যেমন আমরা বক্সনগর বলি বা ধনপুর, এইরকম বেশ কিছু খোয়াইয়ের দিকে কিছু কনস্টিটিউয়েন্সি আছে যেগুলো জেনারেল কনস্টিটিউয়েন্সি, সেগুলোতে ওরা চাইছে তীব্রমতা কিন্তু গত বিধানসভা নির্বাচনে যেভাবে হোক, যে প্রক্রিয়ার মাধ্যমে হোক, মানে এক্সট্রা ক্যান্ডিডেট দিয়ে সিপিএম এর সেখানে যে জয়ের একটা সম্ভাবনা ছিল সেটাকে নস্যাৎ করে দিয়েছে। এবারও তারা কিন্তু সেই পথেই তারা আমার মনে হচ্ছে তারা এবার হাঁটতে পারে এবং সেই জন্য তারা চাইছে বিজেপি এডিসিতে যে, আরে তীব্রমতা এডিসিতে যেরকম ভাবে তারা এককভাবে আধিপত্য বিস্তার করেছে, কারণ কংগ্রেস মাত্র 4টি আসন পেয়েছে, সেখানে হ্যাঁ 4টি তো আগে বিজেপি, আরে বিজেপি 4টি আসন পেয়েছে, বিজেপি সরি, সেখানে তীব্রমতা এডিসি ভিলেজ কমিটি নির্বাচন চাইবে সে এডিসি এলাকাতে যে যেই ভিলেজ কমিটিগুলো আছে সেগুলোতে একাধিপত্য বজায় রাখার জন্য, এবং সেই লক্ষ্যে তারা বিভিন্ন প্রচার এবং অলরেডি তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। অন্যান্য যে ন্যাশনাল পার্টিগুলো আছে, কংগ্রেস বলি, সিপিএম বলি, তাদের কাছে চ্যালেঞ্জটা কোন জায়গায়? তাদের কাছে চ্যালেঞ্জ তাহলে আপনার কথা অনুযায়ী যদি আমি পুরোটা যদি দেখি, তাহলে তো মূল কথা দাঁড়াচ্ছে যে অস্তিত্ব রক্ষাই হবে না বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম এর। তাহলে সেখানে না না, বিষয়টা এমন না সিপিএম একেবারে জিরো হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আসন পেলেও পেতে পারে, কারণ তাদের একটা গণমুক্তি পরিষদের ইদানিং কালে কিছু লোকজন আবার সেখানে ফিরে যাচ্ছে। এটার একটা কারণ হলো প্র্যাকটিক্যাল ফিল্ড হলো, কারণ সিপিএম এর সাংগঠনিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু সারা রাজ্যে আছে, সর্বত্র আছে, কিন্তু তাদের পেছনে লোক সংখ্যা হয়তো কম, লোক কম, কিন্তু স্ট্রাকচার আছে। এখন তাদের যে পুরনো যেই আছে কর্মীরা এডিসি এলাকাতে, যে মানে উপজাতি অংশের মানুষ, এদের একটা অংশ হয়তো ফিরে আসছে। এখন ভিলেজ কমিটিতে কোন কোন পকেটে আমার মনে হয় একদম জিরো হয়ে যাবে। আবার কংগ্রেসও কিন্তু আসন ছেড়ে দেবে না, কারণ কংগ্রেসের এখন সারা ভারতবর্ষে যে হাওয়াটা চলছে, সেই হাওয়াকে কেন্দ্র করে কংগ্রেসও চাইছে যে আমি অন্তত যদি জিততেও না পারি, কিন্তু আমার ফুটিংসটা সেখানে থাকবে, আমার অন্তত একটা পিলার সেখানে থাকুক, লড়াই করবে। হ্যাঁ, লড়াই তারা করবে। লড়াইয়ের ক্ষেত্রটা আমার মনে হয় না কংগ্রেস ছেড়ে দেবে, জানান দিয়ে যাবে। কংগ্রেস যে আছে এই মুহূর্তে রাজ্যে, সেটা জানান দিয়ে যাবে। বিশেষত আপনার কি মনে হয়, মানে বিরোধী দলগুলোর চ্যালেঞ্জ কি? আর যে কথাটা বলা হচ্ছে যে ভিলেজ কমিটিতে এখন বিজেপি এবং যদি মথার যদি কোনো বন্ধুত্বপূর্ণ লড়াই না হয় বা কোনো অ্যালায়েন্স যদি না হয়, তাহলে তো বিরোধীদের তাহলে আরো সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। এডিসি ইলেকশনের ব্যাপারে আমি দু একটা অবজারভেশন দিচ্ছি, এটাতে অনেক কিছু রিফ্লেক্ট করে জিনিসটা। জাস্ট সিম্পল আপনি দেখুন, এডিসিতে টোটাল যে 28টা সিট আছে না, এটার ভিতরে অলমোস্ট 13 থেকে 14টা সিটে আপনি দেখবেন বিজেপি এবং মথার ভিতরে ভোট শেয়ার, ভোটের যে ইয়েটা ছিল 40-60 ছিল, অ্যাটলিস্ট 50% এর কাছাকাছি সিটে, বুঝলেন, 13-14টা সিটে। তো ওইটা কিন্তু বাকি সিটে মথা মানে বেশি পেয়েছে, মানে এই সিটগুলো কিন্তু কন্টেস্ট হয়েছে এবং এগুলো বিধানসভা ইলেকশনে এগুলোতে কন্টেস্ট হবে, এগুলোতে। এটা একটা ইম্পর্টেন্ট, যদি আলাদা লড়াই হয়। আর যদি আলাদা লড়াই হয়, আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন, এবারের যে ইলেকশনটা এডিসি ইলেকশনে গেছে, এডিসি ইলেকশন আসলে ইলেকশন স্ট্র্যাটেজি ফর্মুলেশন, কিভাবে কি আমি কি লাইন অফ অ্যাপ্রোচ নেব, ওই জায়গাতে মথা কিন্তু মানে বাজিমাত করেছে আমি বলবো এডিসি ইলেকশন। এবং কোথায় বাজিমাত করেছে দেখুন, মথা বারবারই এবার ইলেকশনটাকে বলেছে এটা উনি কিন্তু উনি ইলেকশনটাকে বিজেপি ভার্সেস মথা নিয়ে যাননি, এটা কিন্তু হয়ে গেছে অনেকটা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিশা ভার্সেস বুবাগ্রা, মানে তীব্রমতা সুপ্রিমো, এই জায়গায় নিয়ে গেছেন উনি ইলেকশনকে। এবং বিভিন্ন জায়গায় বক্তৃতাতে উনি কিন্তু এই কথাটা কিন্তু বলেছেন কিন্তু জায়গাগুলোতে। মানে দ্যাট মিনস কি, আরেকটা ইস্যু এখানে ইম্পর্টেন্ট আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে বিজেপি শুধু ত্রিপুরা না, সর্বভারতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে
বিজেপি এবং বিজেপি শাখা সংগঠন এরা যতক্ষণ ওরা ইউনাইটেড থাকবে, মানে ওদের নিজেদের ভেতরে ডিভিশনটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওকে, এবং আগামী বিধানসভা ইলেকশন আপনি যেটা দেখতে পাচ্ছেন এখন ভিজুয়ালাইজ করতে চাইছেন, এটার রেজাল্ট অনেকটাই ডিপেন্ড করবে বিজেপি যদি ইউনাইটেড ফেস থাকে। এখানে- যেটা এডিসিতে বিজেপি কিন্তু ইউনাইটেড ফেস ছিল কিনা এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। এখানে 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 আমি একটা পরিসংখ্যান আপনাকেও দিতে চাইবো, যেটা হচ্ছে যে এই যে বারবার যেটা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বনাম প্রদ্যুৎ কিশোর দেববর্মার হয়েছে এবার, যেটা আপনিও বললেন কিছুক্ষণ আগে, এবং এই যে আরেকটু বলছি, চারটে সিট, আমি বলুন এই জায়গাটাতে 4টে সিট শুধু বিজেপি জয়লাভ করেছে। বিজেপির কিন্তু ভোট শেয়ারও কিন্তু প্রচুর বেড়েছে, আসন কমে গেছে গতবারের তুলনায়, কিন্তু এবার কিন্তু ভোট শেয়ারও বেড়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। ভোট শেয়ার বেড়েছে, এটার একটা কারণ হচ্ছে কি, বিজেপি গতবার কতটা কন্টেস্ট করেছিল, এবার কিন্তু কন্টেস্ট অনেক বেশি করেছে সিটে, নাম্বার অফ সিটে, এটাও একটা কারণ ভোট শেয়ার বাড়ার। ওকে, আমি বলছি না মানে বিজেপি আরো অনেক বেটার রেজাল্ট করতে পারতো, মানে আগে যেরকম মানে এমবিএস ছিল, যেরকম দেখা গেছিল যে মানে যেরকম ভাবে বিজেপিতে বিভিন্ন সবাই যোগদান করেছে সেই অনুপাতে হয়নি। কোথাও না মনে হচ্ছে এটাতে হয়তো ইউনাইটেড বিজেপি ছিল কিনা, অনেককে বসিয়ে দেওয়া হয়েছে, অলরেডি অনেক কিছু আছে ফ্যাক্টর, তো ওইখানে রেজাল্টটা আরো কিছু হতে পারে। আমি যেটা বললাম যে অ্যারাউন্ড 50% সিটে, নিয়ারলি 50% সিটে কিন্তু কন্টেস্ট কিন্তু 60-40 ছিল, হ্যাঁ, যার ভিতরে 4টা বেরিয়ে গেছে বিজেপি। তো ওইখানে অ্যাকচুয়ালি আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, বিজেপি নিজের যারা আছে, এই যে যাদের ফলোয়ার আছে, যাদের শাখা সংগঠন আছে, যাদের কর্মী সমর্থক আছে, এই জায়গাটাকে ধরে রাখতে পারলে বিজেপির রেজাল্ট দিন দিন আরো বেটার হওয়ার চান্স আছে। কারণ বিজেপি কাজ আছে, ওই দিন যেটা আলাপ করছিলাম এটা, এবং আপনি লক্ষ্য করেছেন কিছু স্টেপও নিচ্ছে বিজেপি কিন্তু এটা নিয়ে বিজেপির ভিতরে। আজকেও লক্ষ্য করেছেন সাংগঠনিক পুরো পরিবর্তন করে ফেলেছে। ওই দিন আপনার ডিস্ট্রিক্টের নতুন নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হচ্ছে। ওই দিক চিন্তা করতে গেলে ওইদিকে বিজেপি অনেকটা সবার থেকে স্ট্র্যাটেজি, নতুন কমিটি গঠন হয়েছে বিজেপির, প্রদেশ বিজেপির, এবং বিভিন্ন যে মোর্চা রয়েছে বিভিন্ন, সেই মোর্চার মুখ অনেক নতুন মুখ এসছে, অনেক পুরনো মুখও রয়ে গেছে এমন ইয়েতে। অবশ্যই নিউজ ভ্যানগার্ডের নিউজে সেটা গোটা বিষয়টা রয়েছে। এখন ভাস্করবাবুর সঙ্গে রয়েছেন আমাদের। ভাস্করবাবু, এখানে আমরা যখন এডিসি নির্বাচনকে যখন ভিলেজ কমিটির সঙ্গে তুলনা করছি, এডিসি নির্বাচনে আমরা যেটা দেখেছি কিছুদিন আগে বা 3 মাস আগে যেই পরিস্থিতি ছিল, একই পরিস্থিতি কি ভিলেজ কমিটিতে হওয়ার সম্ভাবনা আছে? মর্যাদার লড়াই এখানে দুই শাসক শরিকের, আর সেই জায়গায় দুই শাসক শরিকের মর্যাদার লড়াইয়ে অনেকটাই মানে পথ হারিয়ে ফেলবে বিরোধীরা, এমনটাই কি হতে পারে ভিলেজ কমিটিতে? সেটার আশঙ্কাটাই বেশি। এবং এই ক্ষেত্রে আপনি যে কথাগুলো বললেন বা উল্লেখ করলেন, যে মর্যাদার লড়াই, আমি বলবো প্রিভিলেজ নেওয়া, প্রিভিলেজ নেই। মথা যে জায়গায় আছে সে জায়গায় প্রিভিলেজ দেবে। কারণ ওনারা দেখুন, ওনারা কিন্তু বর্তমান শাসক দলের সাথে ওনারা শরিক হিসেবে কাজ করছেন। এটাও কিন্তু একটা ঘটনা, সত্যি ঘটনা। পাশাপাশি এটাও সত্যি যে ওনারা এই শরিক অবস্থাতে থেকেই ওনারা ভোটে যাচ্ছেন, এবং বিজেপির একটি অন্যতম, রাজ্যের অন্যতম একটি প্রধান প্রতিদ্বন্দ্বী দল হিসাবে, উদীয়মান হিসেবে ওনারা চলে আসছে। এইভাবে যদি চলতে থাকে, তবে যে এডিসি নির্বাচনে আমরা যে ঘটনাটা দেখেছি বা যে প্রতিফলন আমরা দেখছি, তারই হয়তো আমরা একটা নির্যাস আমরা দেখবো আগামী এডিসি নির্বাচন। এবং তারও একটা বড় ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো আমরা 28-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পাবো, আগামী দিনে দেখতে পাবো। তার জন্য আমাদের হয়তো একটা প্রস্তুতি নিচ্ছেন আমাদের। ভাস্করবাবু, আপনাকে স্টুডিওতে আমরা শুনতে পাচ্ছি না এই মুহূর্তে, শেষ জায়গাটুকু শুনতে পেলাম না। আমি আর খুব বেশি সময় নিয়ে অনুষ্ঠানে আমি আবার আসবো আপনার কাছে। এখন প্রশ্ন হচ্ছে, ভিলেজ কমিটি নির্বাচন যেখান থেকে আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম, ভিলেজ কমিটি নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? ভিলেজ কমিটি নির্বাচন আলটিমেটলি কেন হয়? এখন যেই আসুক ক্ষমতায়, ক্ষমতায় বিজেপি আসুক, ভিলেজ কমিটি বেশি দখল বিজেপি করুক, কিংবা তিপ্রামথা করুক, কিংবা বিরোধী দলরা করুক, এখন প্রশ্ন হচ্ছে যে কতটা পানীয় জল, রাস্তাঘাট নির্মাণ, এমজিএন রেগার কাজ, এইসব বন্টন থেকে শুরু করে তৃণমূল স্তরের সার্বিক কাজগুলো বা পরিষেবাগুলো কতটা পাবে বলে আশা রাখেন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের? স্যার। না, এটা তো আমি প্রথম থেকেই বলছিলাম, এখন তিপ্রামথা যদি
তার এই যে ইউনিট লেভেল, অর্থাৎ পঞ্চায়েতের ডেভেলপমেন্টের টাকা ইমপ্লিমেন্টেশনের যে একদম প্রাথমিক স্তর, যেটা মানে একদম সর্বনিম্ন স্তর, অর্থাৎ মানুষের কাছে টাকা যাওয়ার বা উন্নয়নের কাজের গতি সঞ্চারিত হওয়ার, কাজটা বাস্তবায়িত হওয়ার যে একদম প্রাথমিক যে ক্ষেত্র যেটা, সেটা হলো ভিলেজ কমিটি, গ্রামেই সেখানে কাজগুলো হবে, কোথায় রাস্তাঘাটের নির্মাণগুলো হবে। টাকা পয়সা যদি ঠিকমতো ইমপ্লিমেন্টেশন হয় সেখানে হতে পারে, ভালো কাজ হতে পারে। এবং আমার যেটা ধারণা যে তিপ্রামথা চাইবে, যেটা আমি আগেও বলছিলাম, যে প্রদ্যুৎ কিশোরের যেই তিপ্রামথা সুপ্রিমের যে টার্গেটটা, বিধানসভায় যদি 20টা সেখানে রাখতে পারে আর 10টা যদি অন্য জায়গা থেকে নিতে পারে, এবং সংখ্যালঘু ভোটারদের যেহেতু একটা সাপোর্ট আছে ওনার পেছনে থাকবে, যেটা আমরা এডিসি নির্বাচনে দেখেছি, সেটা যদি এখানেও যদি ধরে রাখতে পারে, তাইলে যদি এখান থেকে আরো 10-11টা আসন যদি নিয়ে দিতে পারে। এবং আমি যেটা লক্ষ্য করেছি বাঙালিদের মধ্যে একটা অংশ কিন্তু তিপ্রামথাকে ভোট দেয়, কি কারণে আমি জানি না, তারা কিন্তু তিপ্রামথাকে ভোট দেয়। এখন বিজেপি যদি আবার চেষ্টা করে, বিজেপি কিন্তু গত এডিসি নির্বাচনে যেটা হয়েছিল, বিজেপির মধ্যে অনৈক্যটা এটা ছিল নো ডাউট, থাকার পেছনে অন্য কারণও ছিল একটা। এছাড়া যেটা বড় কারণ ছিল, অনৈক্যের চেয়েও বড় কারণ ছিল, বিজেপি কিন্তু ভাবছিল যে তিপ্রামথার সঙ্গে শেষ পর্যন্ত একটা অ্যালায়েন্স হয়ে যাবে, কিন্তু অ্যালায়েন্সটা শেষ পর্যন্ত হয়নি। ওরা কিন্তু সেখানে 1 মাসের মতো সময় পেয়েছে, বা 1 মাসেরও কম সময় পেয়েছে প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু তারপরেও কিন্তু ভোটের পার্সেন্টেজ তাদের কিন্তু কমেনি, এবার অনেকটা বেড়েছে। এখন বিজেপি কতটুকু স্ট্র্যাটেজি সেখানে নিতে পারে তার উপর অনেকটা নির্ভর করবে, কিন্তু মনে হয় না, আমি যেটা মনে করছি যে তিপ্রামথাও কিন্তু তার মাঠটা ছেড়ে দেবে না। কারণ ইদানিংকালে দেখা যায় ভিলেজ লেভেলেও বিভিন্ন জায়গায় তিপ্রামথা এবং এডিসি নির্বাচনের আগে যেমন বিজেপির সঙ্গে ক্ল্যাশটা ছিল, যেহেতু কংগ্রেস এবং সিপিএম পাহাড়ে অনেকটা উইক, সিপিএম থাকলেও যারা সাপোর্টার আছে আন্ডারগ্রাউন্ড কাজ করে, এরা প্রকাশ্যে এখনো আসে না ঠিক সেভাবে। ক্ল্যাশটা হচ্ছে সামনাসামনি যাচ্ছে কে, বিজেপি যাচ্ছে, তো বিজেপির সঙ্গে তাদের ক্ল্যাশটা হচ্ছে। এখন তিপ্রামথার এখানে আরেকটা প্লাস পয়েন্ট হয়ে গেল, যেহেতু গত নির্বাচনে এডিসি নির্বাচনে তার ক্ষমতায় আসার সম্ভাবনাটা কত ছিল, বিজেপিও কিন্তু হালটা একেবারেই ছেড়ে দেয়নি, যথেষ্ট পরিমাণে ফাইট করেছে, কিন্তু যেই মাত্র সে ভূমিধস জয়টা অর্জন করে ফেলেছে, এখন ভিলেজ কাউন্সিলের নির্বাচনেও তার সেই ভূমিধসটাকে বজায় রাখার জন্য তারা মরণ কামড় ঝাঁপ দেবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, বিশ্ববাবু আপনার কি মনে হয় জায়গাটা? আমার মানে ধারণা আমার যে ঠিক এখানে এই জায়গাটাতে প্রশ্ন ছিল যে আমার যেটা আমি জানতে চাইছিলাম যে ভিলেজ কমিটি যারাই দখল করুক না কেন, বিগত 5 বছর প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে, যারাই দখল করুক, মানে পরিষেবা বা উন্নয়ন কি হবে বলে মনে করেন আগামী 5 বছরে? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা ওই দিনই যেমন আলাপ করছিলাম, বিষয়টা হচ্ছে আপনার ডেডিকেটেড ম্যান পাওয়ার থাকলে পরেই হবে। ডেডিকেটেড ম্যান পাওয়ার না থাকলে এটা আরেকটা হার্ডেল হয়ে যাবে, মূল কথা ডেডিকেটেড এটা একটা হার্ডেল হয়ে যাবে, উইথ পারফেক্ট মনিটরিং। হ্যাঁ, ওইটা হার্ডেল হয়ে যাবে একটা। তো ওইটা ডেডিকেটেড ম্যান পাওয়ার থাকলে অবশ্যই ভালো হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তবে হ্যাঁ, একটা বিষয় আমার যেটা লাগছে সেটা হচ্ছে কি, বিশেষ করে বর্তমান মানে দেশের রাজনৈতিক পরিস্থিতির বিচারে মথা, বিশেষ করে গত 5টি রাজ্যের বিধানসভা ইলেকশনের পরেই দেখা গেছে মথা সুপ্রিমোকে বিজেপির অনেক কাছে আসতে, হ্যাঁ, এবং যেটা ইঙ্গিতবাহী অনেকটাই। এবং হয়তো আমরা এবারের এডিসি ভিলেজ কমিটি ইলেকশনে আমরা হয়তো যে এডিসি ইলেকশনে যেরকম একটা মানে প্রকাশ্য দ্বন্দ্ব দেখেছি সেরকম কিছু নাও দেখতে পারি, যে যার যার এরিয়া অলরেডি তো এডিসিতে ইলেকশন হয়ে গেছে, যে যার যার এরিয়া অনুযায়ী হয়তো ভিলেজ কমিটি ইলেকশন হয়তো আন্ডারস্ট্যান্ডিং এও হতে পারে, এটাই এক্সপেক্টেড আমার ধারণা আর কি, যেটা কারণ। এবং ত্রিপুরার ভবিষ্যৎ রাজনীতিতে যেটা দেখার বিষয় হবে সেটা হচ্ছে, একদিকে মথাও থাকবে একটা, যতদিন পর্যন্ত প্রদ্যুৎ কিশোর মথা সুপ্রিমো আছেন একটা পজিশন নিয়ে থাকবে, বিজেপি তো আছে অলরেডি। এর বাইরের জায়গাটা মানে কংগ্রেস কতটা প্রমিনেন্টলি এখানে উঠে আসতে পারে দেখার বিষয় থাকবে, এটা যেটা ত্রিপুরার ভবিষ্যৎ রাজনীতিতে এটা হয়তো একটা কিছু থাকতে পারে। ওকে, শেষ প্রশ্ন, আমাদের সঙ্গে রয়েছেন ভাস্করবাবু, রয়েছেন এখনো। ভাস্করবাবু শুনতে পাচ্ছেন আপনি আমাকে? কিন্তু ভাস্করদা আপনাকে আমি শুনতে পাচ্ছি না, আপনাকে স্টুডিও থেকে শোনা যাচ্ছে না। হ্যাঁ ভাস্করদা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন আমি শুনতে পাচ্ছি। শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় জায়গাটাতে এটি ভিলেজ কমিটি কারা দখল করলে সেই মানে উন্নত মানের পরিষেবা
সেই প্রান্তিক মানুষগুলো পাবে? না, আমরা তো সাধারণ মানুষ বা সমাজে যতটুকু কাজে আমরা লাগি সেই হিসেবে আমরা চাইবো যে দলই ক্ষমতাতে আসুক, যারাই ক্ষমতাতে আসুক, তারাই যেন আমার এই এই এলাকায় বা আমার এই রাজ্যের বা আমার এই দেশের যে একদম মূল ভিত্তি স্তরে যারা কাজ করছেন সেই স্তরের যেন কাজটা করেন, এবং সেই প্রান্তিক মানুষটার কাছে যেন তার যে দৈনন্দিন যে চাহিদা, এই চাহিদাটুকু যেন পূরণ করতে পারেন। তার একটা আশা থাকে, সবারই একটা আশা থাকে যে আমার আমার বাড়ির পাশে রাস্তাটা হবে, আমার বাড়িতে জল আসবে, আমার একটা ঘর হবে, ছাউনি থাকবে, সেই জায়গাটা যেন সেই দল বা যারা জিতবেন তারা যেন পূরণ করে। বাস্তব ঘটনাটা হচ্ছে এটাই যে প্রত্যাশা অনুযায়ী যে দলে আসেন সেই দলে যেন কাজ করেন, এবং সেই দলে যারা জিতবেন তারা যেন এই সাধারণ মানুষের উপকারে যেটা লাগে, সমাজের উপকারে যেটা লাগে, বা আমার এই সোশিও ইকোনমিক যে উন্নতি, আর্থ সামাজিক উন্নতি, সেই উন্নতি যে প্রেক্ষাপট, তার যে একটা নিরীক্ষণ বিচারও হয়, সেখানে যে উন্নতির কাজ করেন, সেটা সবাই চাইবে, এবং আমি সাধারণ মানুষ আমি সেটা চাই। একদম। অসংখ্য ধন্যবাদ ভাস্করবাবু সঙ্গে থাকার জন্য আজ। ননি স্যার আপনাকেও ধন্যবাদ, বিশ্বজিৎবাবু আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজ। দর্শক বন্ধুরা, দিন শেষে 587টি ভিলেজ কমিটির এই নির্বাচন কেবল ক্ষমতার কাটাকাটি বা দলীয় লড়াই কিন্তু নয়, এটি পাহাড়ি মানুষের বেঁচে থাকার প্রাথমিক অধিকার ফিরিয়ে পাওয়ার লড়াই। দীর্ঘ 5 বছরের প্রশাসনিক শূন্যতা শেষে আগামী সেপ্টেম্বরে আম জনতা তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে যাচ্ছেন। এডিসিতে মথার একচ্ছত্র আধিপত্য, জোটের দুই শরিক বিজেপি ও মথার গোপন বা প্রকাশ্য সমীকরণ, আর বিরোধীদের ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা, সব মিলিয়ে ত্রিপুরা রাজনীতির আসল কম্পাস এখন পাহাড়ের দিকেই কিন্তু নির্দেশ করছে। শেষ পর্যন্ত নিচুতলার মানুষ কি উন্নয়নের পক্ষে রায় দেবেন, নাকি দলীয় আনুগত্য প্রাধান্য পাবে, তার সময় বলবে। সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।